হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরন রহমান। আজ আমি আলোচনা করব টেন্স নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি টেন্সের প্রেজেন্ট রূপ নিয়ে। তো আজকে আলোচনা করব টেন্সের পাস্ট রূপ নিয়ে। পাস্ট কথার অর্থ কি? পাস্ট কথার অর্থ হলো অতীত। অতীত মানে হচ্ছে যে পিছনের ঘটনা, অর্থাৎ যে কাজগুলো আগে হয়ে গেছে, যে কাজগুলো আগে ঘটে গেছে সেই সমস্ত কাজগুলোকে বলা হয়। সেই সমস্ত কাজের যখন বাংলা রূপ থেকে ইংলিশ রূপ করবো সেগুলোকে পাস্ট রূপ করব, কারণ সেগুলো অতীতকাল, তাই অতীত কথার অর্থ পাস্ট, তাই পাস্ট রূপ। তো প্রথমে বলে দিই যে পাস্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়। আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। টেন্স কয়টি? 3টে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রতিটা টেন্সকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হবে, তাই না? তো তো সেই 4টে ভাগ কী কী? যেমন প্রেজেন্ট রূপের ভাগ ছিল যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তেমনি পাস্ট রূপেও সেই একই ভাগ, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আলোচনা করি পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে। ইনডিফিনাইট কথার অর্থ হচ্ছে সাধারণ বা নিত্য বা সিম্পল কোনো একটা জিনিসকে ইনডিফিনাইট বলা হয়। আর পাস্ট কথার অর্থ হচ্ছে অতীত। তাহলে সম্পূর্ণ মানে কী দাঁড়াচ্ছে? আর টেন্স কথা যেহেতু কাল, তাহলে সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে যে সাধারণ অতীতকাল। অ্যাকচুয়ালি অতীতে যে সমস্ত কাজগুলো হয়ে গেছে সেই সমস্ত কাজগুলো যদি সাধারণ হয়, তার যদি মধ্যে কোনো বিশেষত্ব বেশি না থাকে, তবে সেই ধরনের কাজগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স রূপে মানে চেঞ্জ করা হবে। বিশেষত্ব কিছু কিছু কাজে থাকলেও সেটা পাস্ট ইনডিফিনাইট করা যায়, যেমন যে অতীতে কোনো অভ্যাসগত কাজ, যেমন যে আমি প্রতিদিন সকালে হাঁটতাম, মানে কি হাঁটতাম, এখন আর হাঁটি না, তাই না? কোনো সমস্যার জন্য হয়তো হাঁটি না, তো সেটা হচ্ছে হাঁটতাম হয়ে গেছে, মানে আগে হাঁটতাম, সেটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তো সেই ধরনের কাজগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন একটা উদাহরণ দিই, যে সে স্কুলে গিয়েছিল। দেখো এই যে সে স্কুলে গিয়েছিল, এই টেন্সটা যে পাস্ট ইনডিফিনাইট টেন্স কী করে বুঝবো? এটা হচ্ছে দেখো এখানে ভার্ব দেখে বুঝবো। ভার্ব কোনটা? মানে কাজ কোনটা? যাওয়া একটা কাজ, মানে গিয়েছিল কাজ। তো এখানে যে ছিল আছে, এই ছিলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কাজটা হয়ে গেছে, মানে তার যাওয়া হয়ে গেছে। সে স্কুলে গিয়েছিল মানে কি? তার স্কুলে যাওয়া হয়ে গেছে, তাই না? মানে অতীতের ঘটনা এটা। তো এই ধরনের টেন্সগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আমি বলেছিলাম যে যে কোনো টেন্সের সবথেকে মেন যে জিনিসটা, সেটা হচ্ছে স্ট্রাকচার, গঠন। তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা কেমন হবে? প্রথমেই হবে সাবজেক্ট। তো এই ধরনের টেন্সের কোনো সমস্যা একটা কম আছে কি, যে সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা কোনো হ্যাভ ভার্ব কিছুই বসবে না, হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছুই বসবে না, তাই না? তো সাবজেক্টের পর কিছুই বসবে না, ডাইরেক্ট চলে যাবে কি ভার্বে। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই না? তাহলে এটা ভার্বের পাস্ট রূপ হবে। ভার্বের পাস্ট রূপ মানে কি? ভার্বের পাস্ট রূপ মানে ভার্বের 2 নম্বর রূপ, তাই তো? তাহলে V2 আর সবশেষে হবে অবজেক্ট। যদি আদার্স থাকে আদার্স, তো আদার্সের কথা ছেড়ে দিলাম, পরে যখন করা হবে তখন দেখা যাবে। তো সেই হিসাবে যদি একটা এক্সাম্পল আমি দিই, তো সাবজেক্ট কি? ধরো একটা সাবজেক্ট দিলাম রাম, একজনের নাম, একটা ব্যক্তির নাম রাম। তো এরপরে কি বসবে? এরপরে কোনো অক্সিলারি ভার্ব বসবে না। রাম সে একাই হোক আর অনেকজনাই হোক, এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর কোনো সমস্যা নেই। তো ডাইরেক্ট রামের পর কি? রাম সাবজেক্ট, তারপরে কি ভার্বে চলে যাব। আর ভার্ব ধরো একটা বললাম যে খাওয়া, একটা ভার্ব, কি ভার্ব? খাওয়া। খাওয়ার ইংলিশ কি? ইট। রাম ধরো খাই, আমি খাওয়াটাকে নেবো ইট, তাই না? তো ইট হচ্ছে ভার্বের কত নম্বর রূপ? 1 নম্বর রূপ। তো এখানে কত নম্বর রূপ বসাতে হবে? এখানে বসাতে হবে ভার্বের 2 নম্বর রূপ। তো ইটের 2 নম্বর রূপ কি? ইটের 2 নম্বর হচ্ছে এট। কত নম্বর? ইটের 2 নম্বর রূপ কি? এট, তাই না? তাহলে এখানে হবে রাম এট। রাম এট, ভার্বের 2 নম্বর রূপ বসে গেল। এবার রাম কি খায়? ধরো ভাত খায়, ভাতের ইংলিশ কি? রাইস। রাম এট রাইস হয়ে গেল আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এটা রাম হচ্ছে আমার সাবজেক্ট, এট হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, রাইস হচ্ছে অবজেক্ট। রাম এট রাইস। এরকম এই ধরনের আরেকটা উদাহরণ যদি দেওয়া যায় যে হি, তারপরে সে, হি ওয়েন্ট টু স্কুল। হি হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট মানে কি? ওয়েন্ট হচ্ছে গোয়ের 2 নম্বর রূপ, গো মানে যাওয়া, আর ওয়েন্ট হচ্ছে গোয়ের 2 নম্বর রূপ, তো ভার্বের 2 নম্বর রূপ। আর স্কুল এটা হচ্ছে অবজেক্ট, তাই না? এটা হচ্ছে অবজেক্ট। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তো দেখো একটা বাংলার উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। দেখো একটা বাংলা উদাহরণের মাধ্যমে বুঝে নিই ব্যাপারটা, যে সে একটি চিঠি লিখেছিল। এখানে এই যে বাক্যটি, এই বাক্যটি কী করে বুঝবো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স? যখন চেনার উপায় লিখে দেবো তখন তো অবশ্যই তারপরে বুঝতে পারবে। তো এখন ধরো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, মানে ছোট্ট করে একটু বুঝিয়ে দিই যে এখানে প্রথমে ভার্ব খুঁজতে হবে। ভার্বকে লেখা, লেখাটা কাজ। তো লেখার সঙ্গে কী যুক্ত আছে? ছিল। তার মানে ছিলের মাধ্যমে কী বোঝানো হচ্ছে? যে এটা কাজটা হয়ে গেছে আগে, না আগে, তাই তো? অ্যাকচুয়ালি সাধু ভাষা হলে লিখিয়া ছিল, লিখিয়া ছিল, ইয়া ছিল। তো ইয়া ছিল থেকে আমরা যখন চলিত ভাষায় বলবো তখন এ ছিল, লিখেছিল, তাই না?
তা সে একটি চিঠি লিখেছিল, মানে তার চিঠি লেখা হয়ে গেছে, তাই না? তো এটা ভার্ব, আর সে কি, এটা সাবজেক্ট। আর সে কি লিখেছিল, কি দিয়ে প্রশ্ন করলে, মানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। তো আমি ভার্বকে প্রশ্ন করলাম কি লিখেছিল, তো ভার্ব আমাকে উত্তর দিল একটি চিঠি লিখেছিল। তা সেই একটি যে উত্তরটা হলো চিঠি লিখেছিল, এটা হচ্ছে আমার অবজেক্ট, তাই না? তাই পেয়ে গেলাম সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তো আমি বলেছিলাম যে বাংলার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট থাকে, সবশেষে ভার্ব থাকে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে ঠিক তার উল্টো নিয়মে। কেমন হয়? ইংরেজির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে কি, তারপরে ভার্ব, আর তারপরে যায় অবজেক্ট, তাই তো? তা প্রথমে সাবজেক্ট আগে নামিয়ে নিয়ে আসবো, সে ইংলিশ কি, হি। যেহেতু আমি লিখেছিল এইটার মাধ্যমে বুঝছি, ছিল আছে এর মাধ্যমে বুঝছি যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারেই করতে হবে। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারে কী বলা হয়, যে প্রথমে সাবজেক্টের পর কী বসবে, ভার্বের 2 নম্বর বসবে। তো ভার্বের 2 নম্বর একটা ভার্ব নিই, এটা ভার্বটা কি, লেখা। লেখার ইংলিশ কি, লেখার ইংলিশে রাইট, WRIT, রাইট। তো রাইট হচ্ছে 1 নম্বর ভার্বের। তো এটাকে 1 নম্বর থেকে 2 নম্বর করলে কী করতে হবে, রোট, WROT, রোট। তো হি রোট, হি রোট। তারপরে সবশেষে অবজেক্ট, অবজেক্ট কী আছে, একটি চিঠি, মানে এ লেটার, হি রোট এ লেটার। তো দেখো চেনার উপায় কী বলছে, বাংলায় ক্রিয়ার শেষে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে থাকলে সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের রূপে চেঞ্জ করতে হয়। তো ইয়া ছিলাম, ইয়া ছিলে, ইয়া ছিল, এগুলো কি, এগুলো হচ্ছে সাধু ভাষা, তাই না? এগুলো হচ্ছে সাধু ভাষা। তো এটা যখন চলিত ভাষায় করবো তখন কি, এ ছিলাম, এ ছিল, এ ছিলে হয়ে যাবে, তাই না? তো এ ছিলাম, এ ছিল, এ ছিল মানে কি, যেমন লিখেছিল, এ ছিল, তাই না? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, 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 তাহলে কি, এ ছিলাম হয়ে যাচ্ছে, এটা এ ছিলাম, তাই না? তারপরে যদি আমি ছিলে দিই, সে স্কুলে গিয়েছিল, এই তো এইটা সে স্কুলে গিয়েছিল, এটাকে যদি আমি সাধু ভাষায় করি তাহলে কি, এটা সে স্কুলে গিয়াছিল, গিয়াছিল হবে, তাই না? বা যাইয়া ছিল, এরকম কিছু একটা হবে সাধু ভাষায়। তো সাধু ভাষায় হলে ইয়া ছিলাম, ইয়া ছিল, ইয়া ছিলে। আর চলিত ভাষা হলে এ ছিল, এ ছিল, এ ছিলা, আর এ ছিলাম, তাই না? এ ছিলাম, এ ছিল, আর এ ছিলে, এই ধরনের হবে। তো একটা উদাহরণের মধ্যে বুঝে নেওয়া যাক, যে যে সে গাছটি কেটেছিল। এখানে সেটা কি, সাবজেক্ট। এটা কী মাধ্যমে বুঝবো যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা কেটেছিল আছে, এ ছিল, মানে কাটিয়া ছিল, কাটিয়া ছিল, আ ছিল, তাই না? ইয়া ছিল, তাহলে এইটা ইয়া ছিল। তাহলে এটা হচ্ছে ভার্ব, আর সে কী কেটেছিল, গাছটি, অবজেক্ট। তা প্রথমে হবে সাবজেক্ট কি, হি। তো কাটার ইংলিশ কি, কাটার ইংলিশ কাট। আর কাঠের 3টে রূপই হয়, কাঠ, কাঠ 1 নম্বর রূপ, তার 2 নম্বর রূপ কাঠ, 3 নম্বর রূপ কাঠ, তাহলে এটা কাঠ, কাটি বসবে, হি কাঠ। আর সে কে কেটেছে, সে কী কেটেছিল, গাছ কেটেছিল, গাছ টি আছে, যেহেতু এখানে টি আছে তাহলে টি এর ইংলিশ কি, আমরা জানি টি থাকলে তার আগে দা বসে, আর কি, গাছ, ট্রি, হি কাট দ্য ট্রি, হয়ে গেল আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথার অর্থ কি, কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ঘটমান, আর পাস্ট কথার হচ্ছে অতীত। টেন্স মানে কাল, মানে ঘটমান, অতীতকাল। অ্যাকচুয়ালি অতীতে কোনো একটি কাজ চলছিল বোঝায়, অতীত সময়ের কোনো একটা কাজ ঠিক সেই সময়ে চলছিল, মানে কাজটা এখন শেষ হয়ে গেছে, কিন্তু যখন কাজটা মানে অতীতকালের যখন ব্যাপারটা ছিল তখন কাজটা চলছিল। যেমন যদি আমি বলি যে সে ভাত খাচ্ছিল, মানে কি, হয়তো সে যখন ভাতটা খাচ্ছিল তখন আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম, হয়তো আমি তাকে দেখেছিলাম, তো তখন আমি বললাম, তাই ফিরে আসার পর তার সঙ্গে আবার যখন আমার দেখা হলো তখন আমি তাকে বললাম যে তুমি তখন ভাত খাচ্ছিলে, এরকম ব্যাপার। বা হয়তো আমার সঙ্গে একটা ব্যক্তির রাস্তায় দেখা হলো, ঠিক আছে, ধর আমার সঙ্গে দেখা হলো শ্যামের, তো শ্যামের সঙ্গে যখন আমার দেখা হলো, শ্যাম ধরো তখন বসেছিল। তো ওই কথাটাই যখন আমি বাড়ি এসে আমার পরিচিত কাউকে বললাম, যে আমি যখন স্টেশনে গেলাম তখন দেখলাম যে শ্যাম তখন বসেছিল, মানে কি, শ্যাম সেই টাইমে কী ছিল, বসেছিল, তাই না? তার বসে থাকাটা কন্টিনিউ চলছে, তাই না? তো অতীতে কোনো একটা কাজ যেটা চলছিল বোঝাবে, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে, পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পর প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন অ্যাম, ইজ, আর হয়, তো পাস্ট কন্টিনিউয়াস তেমনি ওয়াজ অবলিক ওয়ার হবে। বলে দিই কখন ওয়াজ হবে, কখন ওয়ার হবে, যখন
একটি বোঝাবে। যখন সাবজেক্ট সিঙ্গুলার মানে একটি হবে তখন হবে ওয়াজ, আর যখন সাবজেক্ট প্লুরাল মানে বহু বচন হবে, অনেকগুলো হবে, তখন হবে ওয়ার। কিন্তু ব্যতিক্রম আছে, যেমন ইউ ব্যতিক্রম, ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ইউ এর পরে কী বসবে? ওয়ার বসবে। তো কী বলতো, সাবজেক্ট যদি একটা হয় তাহলে ওয়াজ বসবে, আর সাবজেক্ট যদি অনেকগুলো হয় তাহলে ওয়ার বসবে। আর ইউ হচ্ছে ব্যতিক্রম, ইউ সিঙ্গেল হওয়া সত্ত্বেও ওয়ার বসবে। ইউকে বাদ দিয়ে সারা পৃথিবীতে একটা জিনিস থাকলে ওয়াজ, অনেকগুলো জিনিস থাকলে ওয়ার বসবে সব। তারপরে কী হবে? তারপরে সবসময় কন্টিনিউয়াস টেন্স, সে কন্টিনিউয়াস জিনিসটা এমন জিনিস, সে যে টেন্সের মধ্যেই থাক, পাস্ট থাক, ফিউচার থাক, প্রেজেন্ট থাক, সে সবসময় ভার্বের 1 নম্বর রূপ হবে। যেহেতু কন্টিনিউয়াস বলতে ভার্বের 1 নম্বর রূপ, আর তার সঙ্গে যুক্ত হবে আইএনজি, আর সবশেষে থাকবে অবজেক্ট, তাই না? তো আমি যদি উপরের এইটাকে, স্ট্রাকচারটাকে রাম এট রাইস, এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করি, তাহলে রাম এট রাইসে করি পাস্ট কন্টিনিউয়াসে। তো এক্সাম্পলে যদি আমি দিই, উপরেরটাকে প্রথমে লিখে নিই যে রাম এট রাইস, এটা কি? এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনাইট। এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে করি, তাহলে আমার কি? প্রথমে সাবজেক্ট রাম, যেহেতু রাম এটা আমার সাবজেক্ট, রাইসটা আমার অবজেক্ট, আর এরটা কি? আমার ভার্বের 2 নম্বর রূপ। তারপরে কি? রামের পর কী বলা হচ্ছে? যে সাবজেক্টের পর ওয়াজ হবে, না হয়তো ওয়ার হবে। তো ওয়াজ কখন হয়? যখন সিঙ্গুলার হয়, মানে একজন হয় তখন ওয়াজ হয়, যখন বহুজন হয় তখন ওয়ার হয়। যেহেতু রাম এখানে একজন, তাই কী হবে? ওয়াজ, রাম ওয়াজ। তারপরে কি? এবারটা দেখো, এটা হচ্ছে এট মানে কি? খেয়েছিল, তাই না? তো এট হচ্ছে ইটের 2 নম্বর রূপ, মানে ভার্বের 2 নম্বর রূপ। আর এখানে কত নম্বর রূপ বসবে? V1। তাই আমি বলেছিলাম ইট হচ্ছে 1 নম্বর রূপ, এট হচ্ছে 2 নম্বর রূপ, তাই না? আর 3 রূপ কি? ইটেন, ইটেন, এটা হচ্ছে 3 নম্বর রূপ। তো এখানে আমি 1 নম্বর রূপটা নেব, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, আমি এখানে 1 নম্বর রূপটা নেব, মানে কি? ইট নেব, মানে এট আবার পুনরায় 1 নম্বর ফিরে আসবে, ইট, ইট। আর কি হচ্ছে? ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে ইটিং, রাম ওয়াজ ইটিং। আর সবশেষে কি? অবজেক্ট। তো অবজেক্ট কি? রাইস আছে অবজেক্ট, তাহলে অবজেক্ট রাইস হয়ে গেল আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, এবার চেনার উপায় কী করে চিনবো যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে? ধরো বাংলায় একটা বাক্য দেওয়া থাকলো, সেই বাক্যটাও কী করে বুঝবো যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে? তো বাংলায় বাক্যে যে ক্রিয়া থাকে, মানে কাজ থাকে, সেই কাজটির সঙ্গে যদি যুক্ত থাকে, ক্রিয়া শেষে থাকে, যে তেছিলাম, সাধু ভাষার ব্যাপার কথা বলছি প্রথমে। সাধু ভাষায় যদি থাকে তেছিলাম, তেছিলে, তেছিল। আর চলিত ভাষায় থাকলে কি? চয় ছয় হসিল একাম্ম, চয় ছয় হসিল একা, চয় ছয় হসিল ল থাকলে, তাহলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে সে স্কুলে যাচ্ছিল, তাহলে কোনটা? যাচ্ছিল বানান কি? মতো জয় আঁকা, চয়া ছয় হস্যি ল, যাচ্ছিল, তাহলে চয়া ছয় হস্যি ল আছে। এবার এটাকে যখন আমি সাধু ভাষায় করবো, এটা চলিত ভাষায় আছে, এটাকে সাধু ভাষায় করবো, তখন হবে সে স্কুলে যাইতেছিল। কী হবে? যাইতে ছিল, তাহলে যাচ্ছিল আর যাইতেছিল। আমি ভাত খাচ্ছিলাম, আর সেটা যখন সাধু ভাষায় হবে, আমি ভাত খাইতেছিলাম, ঠিক আছে? সরি, এটা এর আগের দিনে পজিটিভ ডিগ্রির, তো এখান থেকেই করাই। তো দেখো, একটা উদাহরণ দিলাম, আমি একটি বই পড়ছিলাম। দেখো এক্ষেত্রে বাংলায় ক্রিয়া শেষে কী আছে? পড়ছিলাম। তো এটা যখন সাধু ভাষায় হবে তখন হবে কি? পড়তেছিলাম, আর চলিত ভাষায় ছিলাম। ও সরি, একটু এখানে একটু মডিফাই করা দরকার, যে যাচ্ছিলাম, চয় ছয় ছিল একাম, এগুলো কী বলতো? শুধু আবার ছিলাম, ছিলে, ছিল, এটাও হবে। কেন? ধরো সে গান বললাম, সে গান গাইতেছিল, সেটা বলতে পারে সে গান গাইছিল। আবার সে খেলতেছিল, সেটা বলতে পারে সে খেলছিল। বা সে খেলা করছিল, সে খেলা করিতেছিল, সে খেলা করছিল, তাই না? তো এই ধরনের যে ছিলাম, ছিলে, ছিল থাকলেও হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি একটি বই পড়ছিলাম, তো আমি একটি বই পড়ছিলাম, এটা কীভাবে চেঞ্জ করব? আমি হচ্ছে এখানে সাবজেক্ট, বই পড়ছিলাম, কি? পড়ছিলাম হচ্ছে ভার্বের, এটা ভার্ব। আর তাহলে আমি কি পড়ছিলাম? বই, একটি বই, তাহলে এটা অবজেক্ট, তাই না? তো এটা হচ্ছে কি? যেহেতু পড়ছিলাম, এই ছিলাম দেখে বুঝলাম যেটা সাধু ভাষায় যখন বলবো যে পড়তেছিলাম আসছে, বা এটা ছিলাম আসছে, তাহলে এটা কি? এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে, তাই না? তো তাহলে কী হবে? তাহলে প্রথমে সাবজেক্ট কি? আমি,
এবার আয়ের পর কী বসবে, যেহেতু পাস্ট কন্টিনিউয়াসের গঠনে কী বলা হয়েছে, যে দেখো কন্টিনিউয়াসের গঠনে বলা হয়েছে যে সাবজেক্টের পর ওয়াজ কিংবা ওয়ার বসবে। কখন ওয়াজ বসবে, কখন ওয়ার বসবে? যখন সিঙ্গুলার হবে তখন ওয়াজ, যখন প্লুরাল মানে বহু বচন হবে তখন ওয়ার হবে। তো আই মানে এখানে আমি একজন, তো আমি এখানে অবশ্যই সিঙ্গুলার, তাহলে কী হবে, অবশ্যই আয়ের পর ওয়াজ হবে, আই ওয়াজ। তারপরে কি, এই যে মানে অক্সিলারি ভার্ব বসানোর পর, অক্সিলারি ভার্ব বসানোর পরেই কী হবে, যে আমাকে মেন ভার্বের দিকে চলে যেতে হবে। তো আই ওয়াজ, এবার মেন ভার্ব কী আছে, পড়া, তো পড়ার ইংলিশ কী, পড়ার ইংলিশ রিড। আমি বলেছি যে কন্টিনিউয়াস যে টেন্সেই থাক সেটা কী বলতো, ভার্বের 1 নম্বর রূপই হবে, রিডের 1 নম্বর রূপ রিড। তো রিড, আর রিডের সঙ্গে কি, যেহেতু ING যুক্ত হবে, কারণ এটা কন্টিনিউয়াসের নিয়ম, ভার্বের সঙ্গে ING যুক্ত হয়। তারপরে কি, আই ওয়াজ রিডিং, এবার কী রিডিং করেছিলাম, বই, একটি বই, তাহলে এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা একটু বোঝার আছে, যে পারফেক্ট কথার অর্থ হচ্ছে কি, পুরা ঘটিত, তাই না? তো পাস্ট কথা হচ্ছে অতীত, মানে পুরা ঘটিত অতীত। তো পাস্ট পারফেক্ট টেন্সের সেই টেন্স অতীতকালে দুটো কাজ বোঝাবে, দুটো কাজের মধ্যে একটি কাজ আগে হয়ে যাবে আর একটি কাজ পরে হবে। তো যে কাজটি আগে হবে সেই কাজটির পাস্ট পারফেক্ট হবে। তো কাজ দুটির মধ্যে কিন্তু সম্পর্ক থাকতে হবে, মানে অতীতকালের দুটো সম্পর্কযুক্ত কাজ, মানে একই সম্পর্কযুক্ত কাজের মধ্যে একটি কাজ আগে হয়ে যাবে, একটি কাজ পরে হবে, সেই সমস্ত ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। কেমন, আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। দেখো ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, এখানে কিন্তু দুটো কাজ হয়েছে। একটা কি, ডাক্তার আসার মানে আসার একটা কাজ, যে ডাক্তার আসছিল সেটা একটা কাজ, আর একটা কাজ কি, রোগীটি মারা গিয়েছিল, মানে মারা যাওয়া একটা কাজ, রোগীটি মারা গিয়েছিল, মারা যাওয়া একটা কাজ, তাই না? তো এখানে তোমাকে দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, অবশ্যই আমরা বুঝতে পারছি যে রোগীটি আগে মারা গিয়েছিল, মানে রোগীটি মারা যাওয়া কাজটি আগে হয়ে গেছে, তাই না? তো এই যে রোগীটি মারা গিয়েছিল, এই কাজ যেহেতু আমার আগে হয়েছে, তো এই কাজটিকে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বা এরকম হতে পারে যে সে আসার আগে আমি চলে গিয়েছিলাম, বা তুমি আসার আগে আমি চলে গিয়েছিলাম, তাই না? তো এই সমস্ত ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্রথমে দেখে নিই, স্ট্রাকচার। তো প্রথমে হবে সাবজেক্ট, তারপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন হ্যাভ অবলিক হ্যাজ হয়, তো এখানে শুধুমাত্র হ্যাড হবে, এটার কোনো সমস্যা নেই। যে সাবজেক্ট সিঙ্গুলার হলে কী হবে বা প্লুরাল হলে কী হবে, সেরকম কোনো সমস্যা নেই। সাবজেক্ট যাই হোক না কেন, সিঙ্গুলার মানে একজন থাক আর বহুজন থাক, সাবজেক্টের পর হ্যাড হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ হয়। মনে রাখতে হবে পারফেক্ট সবসময় ভার্বের 3 নম্বর রূপটাকেই ব্যবহৃত হয়। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যদি একটা উদাহরণ দিই, যে আগের সেই উদাহরণটা, যে রাম এট রাইস, এটা আমার পাস্ট ইনডিফিনাইট। তো এইটাকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করি, তো প্রথমে রাম আমার সাবজেক্ট, রাইস আমার কি অবজেক্ট, আর এট আমার ভার্ব, তাই না, ভার্বের 2 নম্বর রূপ। তো এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি, তো প্রথমে কী হবে, আমার সাবজেক্ট হবে, তাহলে রাম প্রথমে সাবজেক্ট, তারপরে কি এট, এখানে এট আছে, এট মানে কি, এট এসেছে আমার ইট থেকে, ইটের 2 নম্বর বলছে এট, আর 3 নম্বর কি ইটেন, ইটেন। তো আমি কোনটা নেব, 3 নম্বর রূপে নেব, কারণ কী বলা হয়েছে, যে ভার্বের 3 নম্বর রূপ হবে, তাই না? তাই রাম ইটেন হবে, তার আগে ভার্বের আগে হ্যাড বসবে, রামের পর কী বসবে, হ্যাড বসবে, রাম হ্যাড। আমি বলেছিলাম যে এখানে কোনো চিন্তাই নেই, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে বা একজন হলে, প্লুরাল হলে মানে বহুজন হলে কী বসাবো না বসাবো, সাবজেক্ট যাই থাকুক হ্যাড বসবে। তারপরে কি ইটেন হবে, রাম হ্যাড ইটেন মানে ভার্বের 3 নম্বর রূপ, আর সবশেষে কি অবজেক্ট রাইস, রাম হ্যাড ইটেন রাইস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আজকে করালাম না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নেক্সট ডে অন্য ভিডিওর সঙ্গে জুড়ে দেবো। সবাই ভালো থাকবেন।